ব্যথা বইলা স্কুলে না যাওয়ার বায়না ধরার মতন বিষয় হইল। এর মধ্যে একবার ডক্টর ইউনূস ফরেন ডেলিগেটদের মিটিংয়ে পৌঁছাইলেন 2 ঘন্টা দেরিতে, কারণ ওনার রাস্তা ঘেরাও করে রাখছিল বিক্ষোভকারীরা। রেল স্টেশন ঠিক হওয়ার পরও রেল চলাচল স্থগিত ছিল রেল কর্মীদের দাবির কারণে। রিক্সা চালকদের রিক্সা মিছিল দেখলাম, এদের দেখে উৎসাহ পাইয়া আনসার বাহিনী রওনা দিছিল কোশ্চেন নিয়ে। এবার আসি ডক্টর ইউনূস প্রসঙ্গে। মনে আছে উনি যখন আইসা দেশের দায়িত্ব নিলেন, মানে 5 আগস্ট শেখ হাসিনা পলায়া গেলেন, 2 দিন পরে 8 আগস্ট উনি যখন আইসা দেশের দায়িত্ব নিলেন, কেমন অনুভূতি হয়েছিল? যেন এতদিন পরে শ্বাস বন্ধ করে থাকার পরে নিঃশ্বাস নেওয়ার মতো। এই অন্তর্বর্তীকালে সরকারে যারা আছেন তাদের অনেকেই, মানে বেশিরভাগই পরিচিত এবং আমাদের প্রিয় মুখ। তারা ঘুষ খাবেন না, চুরি করবেন না, এইটা হয়তো আমাদের মধ্যে অনেকেই মানেন। কিন্তু একটা দেশ চালানোর জন্য কি শুধু এরকম মানুষ হওয়াই যথেষ্ট? এরা আওয়ামী লীগ কি করছে তার বিপরীতে একটা নেরেটিভ দিতেই ব্যস্ত, অথচ 17 কোটির একটা দেশ কেমনে চলবে তাদের কোনো ধারণা আছে বলে মনে হয় না। আপনাকেও কি মনে হইতেছে? সেইটা আপনারা পরে কইেন আমারে, কিন্তু আমার মনে হইতেছে না। ডক্টর ইউনূস মানুষটারে আমার ঠিক আছে, আমার ভালোই মনে হয় বা খুব ভালো মনে হয়। বাংলাদেশের মতো একটা দেশের জন্য উনি আমাদের ছোট ঘরের বড় জানালা। আমি একটা ছোট ঘটনা কই, সেটা হলো জার্মানির এক ছোট্ট শহরে তিনি একবার আসছিলেন। আমারে বললেন একদিন ওনার সাথে নাস্তা খাইলে উনি খুশি হবেন। একটা ক্যাফেতে দেখা করার কথা আমাদের। গিয়া দেখি এইখানে অন্তত 1/4 মাইল লম্বা একটা লাইন, ওই সাদা সাদা জার্মানরা ওনার সাথে দেখা করতে আসছে। এইটা যারা জার্মানগো জানেন তারা বুঝবেন যে এটা প্রায় অসম্ভব ঘটনা। ওরা কাউরে লয়ে ওগোর মধ্যে খুব একটা আলাদা উৎসাহ নাই, কিন্তু ডক্টর ইউনূসের ক্ষেত্রে কি জানি একটা আছে যেটা সারা দুনিয়ার সব মানুষই আকর্ষণ করে। জার্মানি, ফ্রান্স থেকে শুরু করে আফ্রিকার দেশগুলি, লাতিন আমেরিকার দেশগুলি, এশিয়ার অন্যান্য দেশ, সব জায়গায় উনার মধ্যে কিছু একটা আসে। কিন্তু উনি এই যে একজন মহান মানুষ যারে নিয়ে মানুষ উজ্জীবিত হয়, এইটা কি সরকার প্রধান হইয়া উনি প্রয়োগ করতে পারতেছেন? মানে মানুষ উজ্জীবিত করার ক্ষেত্রে একটা উদাহরণ দেই। উনার উপদেষ্টা পরিষদের একজন সদস্য ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল, অবসরপ্রাপ্ত, উনি আবার এখন পিএইচডি ডক্টর সাখাওয়াত হোসেন। উনি মিছিলের মধ্যে কোন গুলি চলছে এটা লয়ে একটা কথা কইছেন। এটা কোয়ার পর সোশ্যাল মিডিয়ায় অনেক হাউকাউ হয়েছে, মানে সোশ্যাল মিডিয়ায় হাউকাউ হয়েছে দেখেই মনে কথা শোনা গেছে। এবং সোশ্যাল মিডিয়া হাউকাউ সব কিছু লয়ে হয়, কোনোটা অনেক বড় হয়, কোনোটা ছোট হয়, এটা লয়ে বড় হাউকাই হয়েছে। তারপর তার চাকরি চলে গেছে, কিন্তু মানে পুরোপুরি যায় না। আবার ওই যে ওনারে বদলি করে দিছে। আমরা ওনারে জিজ্ঞাসছিলাম যে ভাই আপনার কি মন খারাপ হয়েছে? স্যার আপনার কি মন খারাপ হয়েছে? চাচু আপনার কি মন খারাপ হয়েছে? না আমার মন খারাপ হয় না, মানে আমি যে দায়িত্ব পাই সেই দায়িত্ব পালন করব, এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। ভাই যেই ডিসিশন নেবেন একটু কনফিডেন্সের সাথে নেন। চাকরি যদি মনে করেন যাওয়া দরকার তাহলে বাদ দিয়ে দেন, এক পোর্টফোলিও থেকে সরায় আরেকটা দিলেন, এটা কেমন সিদ্ধান্ত? ওই যে একটা কথা বারবার কয়, ইউ ক্যান নট বি হাফওয়ে প্রেগনেন্ট, কাম অন, ইউ আর ইদার প্রেগনেন্ট অর নট। কিন্তু ডক্টর ইউনূসের সরকারে আমার সারাক্ষণই হাফওয়ে প্রেগনেন্ট মনে হয়। এরকম আরও দেখলাম সামিনা লুৎফা আপার, মানে ম্যাডাম আমাদের সামিনা লুৎফার ক্ষেত্রে। তারে একবার পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে নিয়োগ দিলেন, পরে তার ইসলাম বিদ্বেষী ট্যাগ দেওয়ার কারণে, তারে শুধু না অধ্যাপক কামরুল হাসান মামুনরেও ইসলাম বিদ্বেষী ট্যাগ দেওয়ার কারণে সেখান থেকে সরায়ও দিলেন। জুলাই অভ্যুত্থানের মধ্যে তার বহু আগে থেকে এই মানুষটা মানে সামিনা লুৎফা মানুষটা সবসময় ছাত্রদের পাশে ছিলেন। যখন লোকে কথা কইতে ভয় পাইতো তখন কথা বলছেন, তার জবাবে এই ব্যবহার কি তার প্রাপ্য? আপনারাও জানেন সেইটা। অথচ বিভিন্ন দলের মতের ইনফ্লুয়েন্সের চাপে পড়া পেন্ডুলামের মতো দিতেছেন, আওয়াজও হইতেছে একটু টিক টিক নানারকম। আরেকটা জিনিস দেখেন, 43তম বিসিএসের যোগদান নিয়ে কি নাটকটা হইতেছে আপনি ভাবেন। খালি ভাই আপনারাই তো কয়দিন আগে চাকরির জন্য রাস্তায় নামছেন, তখনও তো জানতেন না সরকার ফালা দিবেন, জানতেন না তো, চাকরিটা তো ছিল সামনে। এই 43তম বিসিএসের সার্কুলার হয়েছে 2020 সালে, মানে এর পরীক্ষার্থীদের প্রিপারেশন কিন্তু শুরু হয়েছে সেই তখন থেকে। তা এর পিছনে তাদের ব্যাপক ইনভেস্টমেন্ট আছে, শ্রম আছে, সময় আছে। তারা তো একটা স্বপ্ন নিয়ে আসে এখানে, তাই না? অনেকে আছেন যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে আমার মতো, যাদের চাকরির উপরে তাদের পুরো পরিবারের টিকা থাকা নির্ভর করে। তারা নমিনেশন পাইছে 2023-এর ডিসেম্বরে, এর মধ্যে অনেকে চাকরি শুরুও করে দিছে। তো যেহেতু শেখ হাসিনা সরকার এই নমিনেশন দিছিল, অন্তর্বর্তীকালীন সরকার এসে আবার তদন্ত করলো এবং অক্টোবরে ফাইনাল করলো যে যাদের নমিনেশন বহাল আছে তারা নভেম্বরে কাজ যোগ দিতে পারবে। এখন আবার সেটা পিছাইছে, আবার তদন্ত হবে। এটা কিসের জন্য? আপনাদের বাইরের থেকে যে কেউ চাপ দেবে আর আপনারা সেইখানে আত্মসমর্পণ করবেন কেন? আপনাদের উপর ভরসা করে এই দায়িত্ব দেওয়া হয়েছে রে ভাই, আপনাদেরকে এইরকম পপুলিস্ট আচরণ কইরা কি হইতেছে বলবেন আমারে?
আপনারা কখন কারে নিয়োগ দিতেছেন, কারে ছাড়াইতেছেন, কিছুই কাউরে বলতেছেন না। আপনাদের উপদেষ্টা ফেসবুকে স্ট্যাটাস দেয় বাংলা একাডেমি আর জাতীয় গ্রন্থকেন্দ্রে নিয়োগ পছন্দ হয়েছে, শিল্পকলাটাও হবে। বাইরে বিষয় তো পছন্দ নিয়ে না, আপনাদের সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে, কোন পথে চলে কি ভাবনা নিয়ে এটার একটা সিদ্ধান্ত নিতেছেন সেটা তো জানাইবেন আমাদের। শোনেন ভাই, এই যে আপনারা ভাই অল্প দুই একজন আপাও আছেন, এই যে আপনারা দিন রাত এক করে কাজ করতেছেন, অনেকেই বলতেছেন আপনাদের ব্যক্তিগত জীবন বলতে কিছু বাকি নাই, আমিও বিশ্বাস করি সেটা, কিন্তু আপনারা যা কিছুই করতেছেন তা জনগণের বোধগম্য হইতে হবে। যে কথা কইতেছেন সেটা বোধগম্য ভাষা বলতে হবে। এই যে সংবিধান সংস্কারের কথা কইতেছেন, বিলিভ মি 80% মানুষ এগুলার রেলিভেন্স বোঝে না, কি করতে চাইতেছেন এটা বোঝে না। তারা বোঝে বাজারের ডিমের দাম কত, সবজির দাম কত, তারা একবেলা খাইতে পারবে কিনা। এই আন্দোলনে এত শ্রমিক, এত গরিব লোকের অংশ ছিল, কত মানুষ তাদের জন্য জীবন দিয়েছেন, তাদের রক্ত মিশে আছে এর মধ্যে। আপনাদের সংবিধান সংস্কার তাদের ভাষায় অনুবাদ করে বুঝাইতে হবে, কথা বলা লাগবে আপনাদের। যত চুপ থাকবেন, যত ওই যে তৎসম ভাষায়, ওই আইনের ভাষায় উকিলি প্যাচ মেরা মেরা কথা কবেন, ততদিন জনবিচ্ছিন্ন থাকবেন। এখনো কেন বলেন তো, এখনো কেন বাজারের সিন্ডিকেট ভাঙতে পারেন নাই? ঘটনা কি আপনাদের? কেন একই মাস্তানের দল ভিন্ন নামে একই কাজ করতেছে? এই কেউ কইতেছে যে বিএনপি আইসা নাকি আওয়ামী লীগের লোকরা যেরকম চাঁদাবাজি করতো, বিএনপি আইসা এরকম চাঁদাবাজি করতেছে। তো বিএনপির আপনারা ভয় পান? আপনারা বিএনপিরে দিয়ে এই চাঁদাবাজির জিনিসটারে হাতে তুলে দেওয়ার জন্য এই সরকার বানাইছেন? কেন একই রকম বাইনারি দিয়া বিভেদ সৃষ্টি হচ্ছে? 1971 অথবা 2024 না, 1971 এবং 2024 এবং আরো বহু কথা বলার আছে আমার। আশা করি আগামী দিনগুলিতে বলতে পারবো। আপাতত কবি হাসান রবায়াতের যে লাইনটা আন্দোলনের সময় বিভিন্ন দেয়ালে দেয়ালে ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে লেখা হয়েছে, ডক্টর ইউনূসের সরকারকে সেটা স্মরণ করায় দিই। আমরা কথা বলি কেননা নীরবতা ফেসিস্টের ভাষা। আচ্ছা, যাওয়ার আগে একটা বিষয়, এটা হলো আমার একটা মারাত্মক কৌতূহল আছে, একটা হিসাব নিকাশ আমার কিছুতেই মিলতেছে না। এই যে বিএনপির জনাব তারেক রহমান সাহেব, উনি দেশে ফেরেন না কেন বলতে পারেন? দেশে আসলে তার জেল হয়ে যাব, জামিন হবে না। উনার নিজের লোকই তো এখন অ্যাটর্নি জেনারেল, মানে রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রয়োগকারী কর্মকর্তা। বিচার বিভাগেও তো শুনছি ঢেলে সাজানো হয়েছে, যাদেরকে বিচারক পদে নিয়োগ দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ জায়গায় ট্রায়াল কোর্টে, তারা শুনছি এই পক্ষেরই লোক। যাদেরকে হাইকোর্টে নিয়োগ দিয়েছে তারা তো সরাসরি, মানে কি বলবো, সরাসরি আদালত অমান্য হইব নাকি? আচ্ছা, যাই হোক, যেটা কইতে নিছিলাম যে শুনছি তো বিচার বিভাগের ঢাইলা সাজানো হয়েছে, কাউরে কফি খাইতে বলা হয়েছে, কাউকে বলা হয়েছে যে ডাইকা নিয়া চা খাওয়ায়া বলা হয়েছে যে আপনাকে আমরা বেঞ্চ টেঞ্চ দিব না, আপনি আপনার মতো চলে যান। তারপরও জনাব তারেক রহমানের আস্থা আসতেছে না কেন? মানে আমি জানি না, আপনি তো অনেক ব্যস্ত লন্ডনে, তারেক ভাই, আপনি কি আমার এটা শুনতে পাচ্ছেন? শুনতে পেলে একটু বললেন তো আপনি আসতেছেন না কেন দেশে? এটা আমার বিরাট কৌতূহল কিন্তু, এবং ইন্টারেস্টিং কৌতূহল। আরেকদিকে দেখেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে যাইতেছেন না কেন? আমরা তো গত 2 বছর ধরে ক্রমাগতভাবে শুনতেছিলাম যে ইমিডিয়েটলি তার বিদেশ যাওয়া দরকার, নাহলে নানা ধরনের ঝুঁকি আছে। তার ডাক্তাররা পর্যন্ত সংবাদ সম্মেলন করে 2 বছরের বেশি আগে বলছিলেন যে তার আসলে বিদেশ যাওয়া দরকার। কাহিনীটা কি বলেন তো? এরকম একটা 17 বছর পার করার পর 90 দিন গেল গা, এখনো মায়ের ছেলে একটা দেখা করার ফুরসত পাইলেন না। কোনো একটা কিছু কি কোথাও কুক করতেছে? কি হইতে পারে সেটা? বিএনপির ভিতরে বাইরে বা অন্য কিছু লেয়া কি গেঞ্জাম লাগছে কোনোখানে? কোথাও কি বাজছে কোনো দামামা, কোনো সোহরাব রুস্তম বাংলাদেশি ভার্সন? অনেক রকম প্রশ্ন এগুলি নিয়ে থাকবে, আছে। এই প্রশ্নগুলির উত্তর সহ আরও নানা ধরনের প্রশ্ন উত্তর আমি খুঁজতে চেষ্টা করব।